আশ্বিনের মাঝামাঝি উঠিল বাজনা বাজি, পুজোর সময় এলো কাছে। রঘুবিঘু দুই ভাই ছুটোছুটি করে, তাই আনন্দে দুহাত তুলে নাচে। নমস্কার, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? অনেক দিন ধরে ইচ্ছা ছিল যে স্টুডেন্টদের জন্য কিছু ভিডিও বানাবো, তাই চলে এসেছি। আমাদের কতগুলো সিরিজ নিয়ে আসবো, তার মধ্যে এটা প্রথম। এবং এটার বিষয় হচ্ছে গিয়ে আপনারা ছাত্র হিসেবে কিভাবে জার্মানিতে টাকা রোজগার করতে পারবেন। যারা ছাত্র মানে স্টুডেন্ট, তাদের মনে কতগুলো প্রশ্ন থাকে। এক হচ্ছে গিয়ে যেই টাকা, পড়াশোনার খরচা, সাধারণ যে দৈনন্দিন জীবনযাপনের যে খরচা, সেগুলো কোথা থেকে আসবে। এইগুলো করতে গিয়ে আমি কোনো নিয়ম ব্রেক করছি না তো, যাতে আমার পড়াশোনা বা ভিসা ইম্প্যাক্টেড হতে পারে। এবং তার চেয়েও বড় কথা হচ্ছে গিয়ে কাজ করতে গিয়ে পড়াশোনার যেন ক্ষতি না হয়ে যায়। তাই সব কিছু মাথায় রেখে এই ভিডিওটা করার চেষ্টা করছি, যে যেখানে আমরা দেখাবো যে আপনি টাকাও রোজগার করতে পারবেন, আপনার যতটা দরকার ছাত্র হিসেবে পুরো টাকাটাই চলে আসবে, অথচ আপনার কোনো ভিসা বা কোনো ধরনের যে আপনার যে পড়াশোনা, তার কোনো ব্যাঘাত ঘটবে না। তাহলে শুরু করি। যারা স্টুডেন্ট মানে ইউরোপের বিভিন্ন জায়গা থেকে জার্মানিতে পড়তে আসছে, তাদের ক্ষেত্রে অনেক রিল্যাক্সেশন আছে, কিন্তু আমরা তা নিয়ে কথা বলতে চাই না। আমরা কথা বলতে চাই ভারতীয় বাংলাদেশি স্টুডেন্টদের জন্য, যারা ইউ থেকে নয়, তারা কিভাবে টাকা উপার্জন করতে পারবে জার্মানিতে থেকে। সবার প্রথমে ছাত্র হিসেবে কত দিন কাজ করা যায়। এমনিতে জার্মানিতে কাজের নিয়ম হচ্ছে গিয়ে 8 ঘন্টা প্রতিদিন করে, সপ্তাহে 5 দিন 40 ঘন্টা। কিন্তু স্টুডেন্টদের জন্য কিন্তু মাত্র 20 ঘন্টা কাজ করার নিয়ম। 20 ঘন্টার বেশি কোনো স্টুডেন্ট কাজ করতে পারবে না। আর বছরে 140 দিন কাজ করা যেতে পারে ফুল টাইম হিসেবে, বা 280 দিন হাফ টাইম হিসেবে। মানে ফুল টাইম মানে প্রতিদিন 8 ঘন্টা করে, আর 280 দিন হাফ টাইম মানে প্রতিদিন 4 ঘন্টা করে। এই দিনগুলো কিভাবে ক্যালকুলেট করা হবে? এটা কিন্তু এরকম নয় যে আপনি প্রতিদিন 140 দিন টানা কাজ করলেন, তারপর কাজ বন্ধ করে দিলেন। ধরুন গরমের ছুটি, পুরো 1 মাস 1.5 মাস গরমের ছুটি, আপনি পুরো 8 ঘন্টা করে কাজ করতে পারেন। তার মানে আপনার 140 দিনের মধ্যে 30 দিন কাজ করা গরমের ছুটিতে হয়ে গেল। আর যদি সেমিস্টার চলে, সেমিস্টারের সময় কিন্তু আপনি 20 ঘন্টা প্রতি সপ্তাহে, মানে আপনি অনলি হাফ ডেজই কাজ করতে পারবেন, তার বেশি পারবেন না। এবারে দেখে নেওয়া যাক যে কি কি ধরনের চাকরি স্টুডেন্টরা করতে পারে। 3টে ধরনের চাকরি করতে পারে স্টুডেন্টরা। প্রথমটা হচ্ছে গিয়ে মিনি জব, দ্বিতীয়টাকে বলা হয় ওয়ার্ক স্টুডেন্ট, আর 3 নম্বর হচ্ছে পার্ট টাইম। মিনি জবটা তাহলে আসলে কি? মিনি জব মানে ছোটোখাটো চাকরি, যেমন ধরুন আপনি ম্যাকডোনাল্ডে গিয়ে কাজ করলেন, বা যে এখানে যে DHL আছে যারা সমস্ত কুরিয়ার সার্ভিস করে, সেইখানে সকালবেলা গিয়ে আপনি চিঠিগুলো যে বিলি করলেন, বা লিডল অলডি যে সমস্ত সুপার মার্কেট আছে, সেইখানে ক্যাশ কাউন্টারে বা সেখানকার ওয়্যার হাউসে আপনি সকালবেলাটা বা বিকেলবেলাটা বা সন্ধ্যেবেলাটা কাজ করলেন। এইগুলোই হচ্ছে সমস্ত মিনি জব। সাধারণত মিনি জব দিনে 4 ঘন্টার মতো হয়, এবং এই মিনি জবের কিন্তু একটা নির্দিষ্ট বেতন আছে, তার বেশি এটা যাবে না। আর গেলে কিন্তু সেটা পার্ট টাইম ওয়ার্ক হয়ে যাবে, সেক্ষেত্রে ট্যাক্স আরও অন্য কমপ্লিকেশন চলে আসবে। এরপরে আসে ওয়ার্ক স্টুডেন্ট। অনেক ক্ষেত্রে এগুলির অনেকগুলো ভাগ আছে। এমন ধরুন আপনি কোনো একটা ল্যাবরেটরিতে আপনি পড়াশোনার ক্ষেত্রে আছেন, ল্যাবরেটরিতে আপনি অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করছেন, সেটা আপনার পড়াশোনা সম্পর্কিত। বা ধরুন আপনি একটা ফার্মাসি নিয়ে পড়ছেন, সেক্ষেত্রে ওষুধের কোম্পানিতে প্র্যাকটিকুম করা পার্ট টাইম। বা ধরুন আপনি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ছেন, সেক্ষেত্রে ফোক্সওয়াগন হোক বা BMW হোক, সেখানে আপনি পার্ট টাইম হিসেবে কাজ করলেন। এই কাজগুলোকে একটু বিশেষভাবে দেখা হয়, কারণ এগুলো কিন্তু আপনার পড়াশোনার সঙ্গে ডাইরেক্টলি রিলেটেড। মানে আপনি ইঞ্জিনিয়ারিং পড়ছেন, ফোক্সওয়াগনের সেখানের ওয়্যার হাউসে বা সেখানকার যে ফ্যাক্টরিতে আপনি কাজ করছেন, সো আপনি সরাসরি শিখতেও পারছেন যে কিভাবে একটা গাড়ি অ্যাসেম্বলি হয় বা একটা পার্টস নিয়ে।
তো সেই হিসেবে এগুলোকে ট্রিট করা হয়, এগুলোকে বলা হয় ওয়ার্ক স্টুডেন্ট। এই ওয়ার্ক স্টুডেন্ট ব্যাপারটা কিন্তু খুবই আকর্ষণীয় স্টুডেন্টদের ক্ষেত্রে। 3 নম্বর হচ্ছে পার্ট টাইম। পার্ট টাইম হতে পারে 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা, যে কোনো সময় 8 ঘন্টার নিচে হলে। এই পার্ট টাইমটা হচ্ছে গিয়ে ধরা যেতে পারে চাকরি, কিন্তু সেক্ষেত্রে আপনার ওই সময়সীমা স্টুডেন্টদের জন্য আছে, তা মেনে চলতে হবে। আর একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে গিয়ে যে আপনার পার্ট টাইমের রোজগার যে মিনি জবের যে রোজগারে তার চেয়ে বেশি যদি হয়ে যায় বা ট্যাক্স লিমিট যে আছে তার বেশি যদি চলে যায়, সেক্ষেত্রে কিন্তু আপনাকে পুরো একজন এমপ্লয়ির মতো ট্রিট করা হবে। মানে আপনাকে তখন ট্যাক্স আইডি নিতে হবে, সোশ্যাল সিকিউরিটি করাতে হবে, সব কিছু করাতে হবে। এরপরে যে কত টাকা রোজগার করা যেতে পারে সেটা যাওয়ার আগে দুটো ইম্পর্ট্যান্ট ইনফরমেশন দিতে চাই। এক, যে যখন আপনি মিনি জব করবেন তখন কিন্তু আপনার যে ইন্স্যুরেন্স, সোশ্যাল যে কন্ট্রিবিউশন, সোশ্যাল ইন্স্যুরেন্সে এই সমস্ত কিছু কিন্তু আপনার এমপ্লয়ার সে এই ভারটা নেয়, আপনাকে ভাবতে হবে না। আপনি যত টাকা মিনি জব থেকে পাচ্ছেন সেইটুকুতেই আপনার কাজও চলে যাবে, আর সেই টাকার বাইরে অন্য কিছু যে গভর্নমেন্টের যে লিগ্যাল অব্লিগেশন তা নিয়ে ভাবতে হবে না। কিন্তু সেটা যদি তার বাইরে চলে যায়, মানে আপনার রোজগার যদি তার থেকে বেশি হয়ে যায়, তখন কিন্তু এইগুলো আপনাকে ভাবতে হবে আলাদা করে। এবং আরও একটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে গিয়ে সেক্ষেত্রে কিন্তু আপনার হেলথ ইন্স্যুরেন্সেরও টার্মস অ্যান্ড কন্ডিশনস চেঞ্জ হয়ে যেতে পারে। সেই জন্য আপনাকে এইরকম ধরনের কাজ করার আগে হেলথ ইন্স্যুরেন্স বা আরবাইটজাম বা সব কিছুর সঙ্গে কনসাল্ট করে নেওয়া উচিত। তাহলে ছাত্র হিসেবে কত টাকা আপনি মাসে রোজগার করতে পারেন? মিনি জবের একটা লিমিট আছে। আগে ছিল এটা 2024 ছিল 538 ইউরো, এটা এখন বেড়ে দাঁড়িয়েছে 556 ইউরো। এর থেকেও কম হতে পারে কাজ অনুযায়ী, কিন্তু এর থেকে বেশি কিন্তু মিনি জব হবে না। 556 ইউরোর বেশি চলে গেলেই ওটা কিন্তু আপনার হয়ে গেল পার্ট টাইম ওয়ার্ক। তাহলে যদি আপনি একটা মিনি জব করেন সেখান থেকে আপনার চলে এলো কিন্তু 556 ইউরো। ধরে নিন এরপরে আপনি আরও ছোটোখাটো কিছু কাজ করলেন, বাচ্চাদের পড়ালেন। এখানে কিন্তু বাচ্চাদের পড়ানো মানে যেটাকে এখানে না খিলফে বলে, প্রাইভেট টিউশন, এটা কিন্তু একটা খুব লোভনীয় ব্যাপার। তো আপনি যদি কোনো বিষয় অঙ্কে ভালো হন বা ইংলিশে ভালো হন, ইংলিশের খুব ডিম্যান্ড এখানে, তো আপনি এই না খিলফে করতে পারেন বা অনলাইনেও পড়াতে পারেন। সেক্ষেত্রে আপনার সেখান থেকে একটা বেতন আসতে পারে। সেটা ধরুন আপনি 12 ইউরো পার আওয়ার হিসেবে ধরে চলতে পারেন। তো যদি আপনি সপ্তাহে ধরুন আর 4 ঘন্টা করে কাজ করলেন তাহলে সেটা হয়ে গেল আরও 100 ইউরোর কাছাকাছি, 75 ইউরো। 8 ঘন্টা করলেন সপ্তাহে তাহলে ওটা 150 ইউরো হয়ে গেল। তো এই হিসেবে আপনি হিসাব করে চলতে পারেন যে আরও কত রোজগার করা যেতে পারে আপনার ক্যাপাসিটি অনুযায়ী। এইটা কিন্তু মাথায় রাখতে হবে, ক্যাপাসিটি। অনেকেই অনেকভাবে করে। ধরুন আপনি একটা মিনি জব করলেন, সকালবেলা চিঠি দেওয়া, আপনি পেলেন 400 ইউরো। মেবি ধরুন ওটা 2 ঘন্টার, সকাল 6টায় আপনি কালেক্ট করলেন, 8টার মধ্যে ডেলিভারি করে দিলেন লোকাল জায়গায়, 400 ইউরো পেলেন। তার সঙ্গে আপনি এই প্রাইভেট টিউশনি করলেন, আরও চলে এলো 250 ইউরো বা 300 ইউরো। তো হয়ে গেল আপনার 700 ইউরো মাসে। এবং সেক্ষেত্রে কিন্তু ওটা ট্যাক্স লিমিটের মধ্যেই থাকবে, আপনাকে ভাবতে হবে না ট্যাক্স আইডি নিয়ে, সোশ্যাল সিকিউরিটি নিয়ে, কিচ্ছু নিয়ে। সর্বোচ্চ কত আয় হতে পারে? সিম্পল ক্যালকুলেশন, 140 দিন যদি আপনি কাজ করেন 8 ঘন্টা করে এবং প্রতি ঘন্টায় সর্বনিম্ন আমি ধরে নিচ্ছি 13 ইউরো আপনার রোজগার প্রতি ঘন্টায়, সেই হিসাব অনুযায়ী চললে আপনার হচ্ছে 140 দিন প্রতিদিন 8 ঘন্টা করে এবং 13 ইউরো করলে আপনার বছরে রোজগার হতে পারে 15,000 ইউরো মতো। মানে মাসে দাঁড়াচ্ছে আপনার ধরুন 1250 ইউরো মতো। টাকায় ইন্ডিয়ান টাকায় ওটা হবে প্রায় 1,20,000, বাংলাদেশি টাকায় 1.5 লাখ টাকা মতো। কিন্তু এক্ষেত্রে কিন্তু আপনি কিন্তু ট্যাক্স লিমিট ক্রস করে যাচ্ছেন। সেক্ষেত্রে আপনার ট্যাক্স, সোশ্যাল সিকিউরিটি এগুলো চলে আসবে। তাই আমি ধরে নেব যে ট্যাক্স লিমিটের মধ্যে থাকতে হলে মাসে 1000 টাকা আপনি, মানে 1000 ইউরো আপনি মাসে রোজগার করতে পারেন। এতে স্বল্পমূল্য
অথচ লাঠিও ভাঙল না। আর একটা গুরুত্বপূর্ণ বিষয়, কিছু কিছু কাজ যেমন ধরুন সোশ্যাল মিডিয়া, ইউটিউব, এইগুলো থেকে কিন্তু দূরে থাকতে হবে। যদি দূরে থাকতে নাও চান আপনাকে কিন্তু পারমিশন নিতে হবে, কারণ স্টুডেন্ট ভিসায় কিন্তু এগুলো অ্যালাউড নয়। এগুলোকে ফ্রিল্যান্সিং হিসেবে ধরা হয় এবং ফ্রিল্যান্সিংয়ের জন্য আলাদা নিয়ম আছে। কিভাবে চাকরিটা খুঁজবেন? Indeed.de নাম্বার 1, এখানে গিয়ে আপনি মিনি জব বা ওয়ার্ক স্টুডেন্ট লিখে সার্চ করুন, অনেক লিস্টিং চলে আসবে, সেখান থেকে আপনি পেতে পারেন। আপনার রিলেটেড যে কোম্পানিগুলো, ধরুন আপনি যদি অটোমোবাইলে থাকেন তাহলে ফোক্সওয়াগন, বিএমভি, মার্সিডিজ, এদের যে ওয়েবসাইটে গিয়ে তাদের যে কেরিয়ার সেকশন, সেখানে গিয়ে আপনি প্র্যাকটিকুম খুঁজুন বা হাউস বিল্ডিং খুঁজুন বা পার্ট টাইম জব, সেখানে আপনি পেয়ে যাবেন। তাছাড়া আপনার যে কলেজ ইউনিভার্সিটি, সেখানের যে বোর্ড বা সেখানকার যে নেটওয়ার্ক বা সেখানকার যে স্টুডেন্ট সাপোর্ট, সেখানে কিন্তু কোম্পানিরা আসে, এই জবগুলো সেখানেও পাওয়া যায়, সেখান থেকেও আপনারা দেখতে পারবেন। আর ধরুন দুটো জব পোর্টালের নাম বলে দিই, খুব ইম্পর্টেন্ট। ওয়ান ইজ জেন জব, আর একটা হচ্ছে গিয়ে জব মেনসা। এখানে কিন্তু আপনি এরকম ধরনের কাজ পেয়ে যাবেন যে একদিনের কাজ, দুদিনের কাজ, আপনি গেলেন, কাজটা করে দিলেন, টাকা পেয়ে গেলেন, চলে এলেন। হয়তো আপনার একদিন ছুটি আছে, সেদিন দেখলেন যে আপনি বা সামার ভ্যাকেশন চলছে, কোনো কাজ নেই, ওখানে একটা পেলেন সুন্দর লিস্টিং, একদিন দুদিনের কাজ করলেন, টাকা পেয়ে গেলেন, কিছু টাকাও চলে এলো, আর আপনার দিনটাও কেটে গেল। আর যদি স্টুডেন্ট অ্যান্ড ওয়ার্ক, সেগুলোতেও কোম্পানিগুলোতে পেয়ে যাবেন। আর একটা বলে হচ্ছে গিয়ে হেল্প উইজেন শাফলার। এটা হচ্ছে গিয়ে কোনো রিসার্চারের কাছে অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করা। এই ইনফরমেশনগুলো কিন্তু আপনার ইউনিভার্সিটির ব্ল্যাকবোর্ডেই পেয়ে যাবেন। তাছাড়া ধরুন লিডল, আলডি, ম্যাকডোনাল্ড, এদের ওয়েবসাইটে পেতে পারেন, বা আপনার যে লোকাল যেখানে থাকেন বা DHL, এদের পোস্ট অফিসে চলে যান, ওখানে কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া থাকে এবং সেখান থেকেই আপনি পেয়ে যাবেন কিভাবে অ্যাপ্লাই করতে পারেন এবং অ্যাপ্লাই করে সেই জবগুলো আপনি জোগাড় করতে পারেন। কেন সবাই জার্মানি পড়তে আসে? জার্মানি কিন্তু এখন এই মুহূর্তে পৃথিবীর যে কটা দেশ আছে তার মধ্যে একটা অন্যতম আকর্ষণীয় জায়গা ছাত্রদের জন্য, কারণ এখানে পড়াশোনার খরচটা খুবই কম, বেশিরভাগ ইউনিভার্সিটি ফ্রি, শুধু আপনার থাকা খাওয়ার খরচ, বাড়ি ভাড়ার খরচ এইসব লাগে, এবং এখানকার পড়ার স্ট্যান্ডার্ডটাও কিন্তু খুব হাই। যেমন ধরুন বড় বড় ইউনিভার্সিটি, LMU মিউনিকে, যেটা হচ্ছে বলে লুডউইগ ম্যাক্সিমিলিয়ান ইউনিভার্সিটি, ইউরোপের প্রথম 10টা ইউনিভার্সিটির মধ্যে একটা, হাইডেলবার্গ ইউরোপের প্রথম 10টা ইউনিভার্সিটির মধ্যে একটা, গোয়েটিঙ্গেন, এই সমস্ত বড় বড় ইউনিভার্সিটিগুলো, বন ইউনিভার্সিটি জার্মানিতে অবস্থিত, এবং পড়াশোনার খরচটা কিন্তু US, কানাডা বা ইউকের মতো অতটা বেশি না। এবং যেহেতু পড়াশোনার ফাঁকে ফাঁকে আপনারা রোজগার করেও নিজের জীবনযাত্রা চালাতে পারবেন, তাই জন্য এটাতে কিন্তু একদম চাপ হয় না। এবং সেই জন্যই ইন্ডিয়া থেকে তো 31% স্টুডেন্ট এখন জার্মানি আসতে চায়, আর বাংলাদেশও প্রায় সমসংখ্যক নাম্বার। আর একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, কয়েকটা পয়েন্ট বলে রাখতে চাই, যেগুলো কিন্তু একদম মাথায় রাখবেন এবং সেগুলো আপনাদের জন্য খুবই উপকারী হবে। এই প্রত্যেক কটা চেকলিস্ট আইটেম কিন্তু মেনটেন করে চলতে হবে। 20 ঘন্টা কাজের হিসেব রাখতে হবে, দরকার হলে একটা লগবুক প্রিপেয়ার করে রাখবেন, সেখানে কখন থেকে কটা অবধি কোথায় কাজ করেছেন লিখে রাখুন, কারণ কোনো সময় ভিসা অফিস থেকে কোয়েশ্চেন এলে আপনাকে সেটা দেখাতে হতে পারে, এবং দেখাতে পারলে অনেক সুবিধা হবে। 2 নম্বর, মিনি জব জেন্ট্রালে বলে একটা ওয়েবসাইট আছে, সেখানে আপনি মিনি জব খুঁজতেও পারেন বা সেখানে নিজেকে রেজিস্টার করে রাখা খুবই ভালো। তাছাড়া জার্মান ভাষা শেখার উপরে জোর দিতে হবে। স্টুডেন্ট হিসেবে এখানে এসে গেলে অনেক সময় ইউনিভার্সিটিতে কোর্স হয়, তার বাইরেও কোর্স করা, আর মিনি জব করলে বা অন্য কোনো চাকরি করলে অনেক ইন্টারাকশান হয় লোকালদের সাথে, তার থেকেও একটা শেখার সুযোগ অনেক বাড়ে। যত ভালো ভাষা তত ভালো টাকা।
তো যত ভালো আপনি জার্মান শিখবেন তত আপনার মাইনে বাড়বে, কাজের সুবিধা বাড়বে এবং বিভিন্ন ধরনের কাজ করতে পারবেন। আর দ্য মোস্ট ইম্পর্টেন্ট ওয়ান, কোনো অসুবিধায় পড়লে বা কোনো সংশয় থাকলে, যে জানতে চাইছেন যে এটা করব কি করব না, আপনার ইউনিভার্সিটির কাউন্সিলর বা স্টুডেন্ট অফিসে বা যেখানে সাপোর্ট থাকে তাদের সঙ্গে কনসাল্ট করুন, এবং দরকার হলে আউসল্যান্ডের বিওডে মানে যে ফরেন অফিস তাদেরকে যোগাযোগ করুন। আগে তাদের থেকে তাদের মতামত নিয়ে নিন যে কোনো পদক্ষেপ নেওয়ার আগে। এখানে এসে টাকা পয়সা রোজগার করে নিজের পড়াশোনার খরচা চালানো জরুরি, কিন্তু তার থেকেও বেশি জরুরি হলো যে আপনার যাতে পড়াশোনাটা চলতে পারে, আপনাকে যেন ইউনিভার্সিটি বা কলেজ থেকে বের করে না দেওয়া হয়, আর আপনার ভিসা যাতে কোনোভাবে ইম্প্যাক্টেড না হয়। ভিসা স্ট্রাইক মানে পরবর্তী ক্ষেত্রে চাকরির ক্ষেত্রে, অন্য জায়গায় যাওয়ার ক্ষেত্রে, সব ক্ষেত্রে অসুবিধা। তাহলে আজ এই অবধি থাক। চোখ রাখুন আমাদের পরবর্তী ভিডিওয়ে, সেখানে আমরা স্টুডেন্টদের জন্য নিয়ে আসব কিভাবে মাস্টার্স করা সম্ভব, কারোর ডিপ্লোমা থাকলে সেখান থেকে কিভাবে মাস্টার্স করা সম্ভব। ভাগে ভাগে অনেকগুলো স্টুডেন্টের জন্য ভিডিও নিয়ে আসব। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, আর সবচেয়ে ইম্পর্টেন্ট হলো কমেন্ট করুন। কমেন্ট করলে আমাদের বুঝতে সুবিধা হয় আপনাদের ভালো লাগছে কি লাগছে না, এবং আরও কিভাবে আমরা ভিডিওগুলোকে ভালো বানাতে পারি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।